ফার্স্ট সেমিস্টারের তোমাদের রেটরিক অ্যান্ড প্রোসোডি আছে। আজকে রেটরিকটা শুনি। আমি রেটরিকের পাশাপাশি দেখো একটা কথা লিখেছি, ফিগার অফ স্পিচ, মানে যাহাই রেটরিক তাহাই ফিগার অফ স্পিচ। তাহলে এই ফিগার অফ স্পিচ, এই যে শব্দটা তোমরা, এই যে ফ্রেজটা তোমরা শুনছো, এই টাইপের জিনিস তোমরা কি আগে শুনেছো কোনোদিন? পার্ট অফ স্পিচ পড়েছিলে, মনে আছে? তাহলে পার্ট অফ স্পিচ আর ফিগার অফ স্পিচ, এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? পার্ট বলতে কি বুঝি? পার্ট বলতে আমরা অংশ বুঝি, আর ফিগার বলতে কি বুঝি? গঠন। এই দুটো তাহলে বেসিক ডিফারেন্সটা বলি। আমরা পার্ট অফ স্পিচ বলতে দেখো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এভাবে ছোটবেলায় আমরা পড়েছি। এইগুলো ছিল একটা মানে স্পিচ। স্পিচ হচ্ছে একটা, মনে করো, ফিগার। আমি যদি বলি হাত, হাত বলতে কি দেখাবো? হাত সবার আছে। পা বলি, কান বলি, শিরদাঁড়া বলি, যদি ওটা অনেক মানুষের নেই এখন, খুব অভাব দেখা দিয়েছে শিরদাঁড়ার। তো এই যে এইগুলো হচ্ছে আমাদের শরীরের এক একটা পার্ট, ঠিক আছে? এগুলো সবার থাকে। তাহলে এই যে হাত, পা, চোখ, মুখ, নাক, এগুলো হচ্ছে পার্ট অফ এ ফিগার। কিন্তু আমি যদি বলি লম্বা, মোটা, বেটে, রোগা, এই যে শব্দগুলো বলছি, এই ওয়ার্ডগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এক একটা দেখো ফিগারের গঠন বোঝাচ্ছে। মানে যে রোগা তারও কিন্তু হাত আছে, ঠিক আছে? মানে এই যে ফিগার অফ স্পিচ, এখানে কিন্তু পার্ট অফ স্পিচ থাকবে, কিন্তু এদের ফিগারগুলো আলাদা আলাদা হয়। এটাই এই রেটরিক বলা হয়। রেটরিক ওয়ার্ডটা বেসিক্যালি একটা গ্রিক ওয়ার্ড। কি বললাম? একটা গ্রিক ওয়ার্ড। গ্রিক ওয়ার্ড রেটর থেকে এসেছে, রেটরিক। গ্রিক ওয়ার্ড রেটর থেকে এসেছে, রেটরিক। আর এই রেটর কথাটার মানে কি বলতো? রেটর কথাটার মানে হচ্ছে পাবলিক স্পিকার, ঠিক আছে? রেটর কথাটার মানে পাবলিক স্পিকার। তো তোমরা আশা করি এখন পর্যন্ত ক্লিয়ার। তাহলে পাবলিক স্পিকার যারা ছিলেন, যারা কথা বলতে পারেন, একটু গুছিয়ে কথা বলতে পারেন, তো এই যে আমরা দেখবে কবিতায় বিশেষ করে দেখতে পাই যে অনেক ব্যাপার যেগুলো ইউজ করা হয়, ছন্দ মিলিয়ে মিলিয়ে কথা বলা হয়। হ্যাঁ, এখানে কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়। হ্যাঁ, মানে নানা রকম, আমরা যে কবিতাগুলো পড়ি গো, সেখানে নানা রকম রেটরিক্যাল ডিভাইস ইউজ করা হয়। হ্যাঁ হ্যাঁ, বলে না ঘন কালো মেঘের মতো তার চুল, যদি বাংলায় আমি বলি ঘন কালো মেঘের মতো তার চুল, এই যে কথাটা আমি ইউজ করছি, এখানে মতো মানে কি? কোনো একটা জিনিসকে তো তুলনা করছি, যে ঘন কালো মেঘের মতো তার চুল, এই যে মতো দিয়ে দেখো দুটো জিনিসকে রিলেট করছি। একটা মানুষের মাথার চুল, তার সঙ্গে রিলেট করছি তোমার কিসের? মেঘের। এই যে দুটো জিনিস কিন্তু টোটালি আলাদা। চুল আর মেঘ কিন্তু এক নয়, কিন্তু একটা কম্পেয়ার করছি, তুলনা করছি, একটা শব্দ মাঝখানে যোগ করছি। দেখো মতো, মতো কথাটা ইউজ করছি। তখনই বুঝে নিতে হবে তোমাকে যে এইটা হচ্ছে ফিগার অফ স্পিচ। এখানে আছে সিমিলি, যখন কোনো কিছুর সঙ্গে তুলনা করা হয়। যেমন আমরা মানুষের ফিগারগুলোকে রোগা, মোটা, লম্বা এসব বলছি, তো সেরকমই আমরা আমাদের যে স্পিচ, আমাদের যে কথা, সেই কথার বিভিন্ন যে ফিগারগুলোকে আমরা সিমিলি, মেটাফোর, হাইপারবোল, অক্সিমোরন, নানা নামে আমরা জানবো। সেগুলোকে আমরা নানা ভাগেও ভাগ করে দেব। বোঝা গেল? এবার সেই 5 ভাগে আমরা ভাগ করে করে 5খানা ক্লাস আমরা মোটামুটি করব। আজকে প্রথম ক্লাস তোমাদের, তাই প্রথম আমি বেসিক ইন্ট্রোডাকশনটা এটুকু বোঝা যাচ্ছে যে আমাদের কথার মধ্যে কথাকে সাজানোর জন্য এটাকে, এই যে রেটরিকটাকে না বাংলায় বলা হয় অলংকার শাস্ত্র। কদিন বাদ দুর্গাপুজো হবে, দেখে জানো? দুর্গাপুজোয় তুমি দেখেছো দুর্গাকে পুরো সাজানো হয় গয়না দিয়ে, গহনা দিয়ে পুরো সাজানো হয়। কেন হয়? অলংকৃত করার জন্য, যাতে দুর্গার রূপটা আসে। এই যে মেয়েরা এত অর্নামেন্টস পরে, গয়না পরে, নাকের, কানের, নীতা আম্বানি পরেছিল,
মার্গো সাবানের মতো। এই যে অর্নামেন্ট আমাদের কথাতেও আছে, আমাদের কথাতেও আছে, আমাদের প্রতিটা স্পিচে আছে, সেইগুলোকে খুঁজে বের করার নামই হচ্ছে রেটরিক আমাদের কোর্সে। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, আমরা অনেক ধরনের রেটরিক পাবো, সেগুলোকে বিভিন্ন ভাগে ভাগ করে নেব। আজকে যে পয়েন্টের ওপর করব, তাহলে এইটুকু তো বোঝা গেছে যে আমি কিভাবে সেটাকে তুলনা করলাম। যখন দেখবে দুটো জিনিসকে তুলনা করছে, আমি বললাম এটা সিমিলি। ঠিক তো? আমি যদি একটা কথা বলি যে আমার ঠাকুমার ওই হিমালয়ের সমান বয়স, তো তোমার ঠাকুমা কি সম্ভব হিমালয় যেদিন হয়েছে তোমার ঠাকুমাও হয়েছে? এটা তো কথার কথা, কথার কথা, মানে ছোট জিনিসকে বিরাট করে বাড়িয়ে বলা, এক্সাজারেট করা হচ্ছে, এইগুলোকে এক্সাজারেশন বলে, এক্সাজারেশন অফ স্পিচ, মানে তিলকে তাল করা। এইগুলোকে আমরা যখনই কোনো স্পিচের মধ্যে দেখবো আমরা বুঝে যাব এটা আর কিছুই না, এটা হাইপারবোল। বুঝতে পারলে? হাইপারবোল মানে হাই ফাই বুলি দেওয়া। এরই আবার উল্টো আছে আন্ডারস্টেটমেন্ট, এরই আবার উল্টো আছে আন্ডারস্টেটমেন্ট। হোয়াট ইজ আন্ডারস্টেটমেন্ট? আমি যদি বলি ও প্রশান্ত মহাসাগরে একটুখানি জল আছে, মানে বড় জিনিসকে ছোট্ট করে বলে দিলাম, এটা আবার উল্টো আন্ডারস্টেটমেন্ট। আবার যখন আমি তোমার যখন দেখবো যে আমি একটা সেন্টেন্স বলি, শ্যামবাজারে শশীবাবু শশা খেত সকালে, এই জিনিসটা কি বলো তো? এ দেখো প্রতিটা ওয়ার্ডের প্রথমেই দেখো স সাউন্ড আছে, স। তো তোমরা যখনই দেখবে যে একটা সেন্টেন্সের মধ্যে একই সাউন্ড বারবার বারবার উচ্চারণ হচ্ছে, এই ধরনের জিনিসগুলোকে আমরা অ্যালিটারেশন বলবো। তোমরা এইগুলোই শিখবে রেটরিকে এসে, যে যখন যেটা তুমি দেখবে একটা ফিগার তুমি পড়লেই বুঝতে পেরে যাবে যে এটা কোন ফিগারের মধ্যে পড়ছে। ক্লিয়ার হয়ে গেছে? হ্যাঁ, আমি যদি বলি দুম করে দরজাটা বন্ধ হয়ে গেল, এই যে দুম কথাটা, একটা আওয়াজকে যখন ওয়ার্ডে লেখা হয় তখন সেটাকে আবার অনোমটোপইয়া বলে। এইগুলো শেখার নামই হচ্ছে ফিগার অফ স্পিচ শেখা। ঠিক আছে, তোমাদের কোর্স অনুযায়ী 15-20টা ফিগার অফ স্পিচ শিখে নিলে, আর কিভাবে আনসারগুলো লিখবে সেটাও আমি লিখিয়ে দেবো ক্লাসে, তোমাদের প্রত্যেককে লিখিয়ে দেবো। হ্যাঁ, উইথ এক্সাম্পল, মানে যখন ওরা ওখানে কি তোমাদের পরীক্ষায় কি হবে, একটা সেন্টেন্স তুলে দেবে, দিয়ে বলবে আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। ঠিক আছে, তো সেই আইডেন্টিফাই করতে গিয়ে সে তোমাকে কিভাবে আনসারটা লিখতে হবে সেটা আমি গুছিয়ে লিখিয়ে দেবো। বোঝা গেল? তাহলে আমরা প্রথম যে আমি বললাম যে বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ আমরা পাবো, তার মধ্যে প্রথম যেটা পাবো ফিগার বেসড অন সিমিলারিটি, মানে তুলনা করলে যে যে ফিগারগুলো হয়। তারপর ফিগার বেসড অন অ্যাসোসিয়েশন, ফিগার বেসড অন ডিফারেন্স, মানে ডিফারেন্ট করে দেখালে যেগুলো হয় সেই ফিগারগুলোকে কি বলে। তারপর ফিগার বেসড অন ইমাজিনেশন, কল্পনা করার যে ফিগারগুলো সেগুলোর কি নাম আছে। ঠিক আছে, তারপর ফিগার বেসড অন সাউন্ড, সাউন্ডের ওপর ডিপেন্ড করে যে যে ফিগারগুলো আছে আমরা সেগুলোও জানবো। হ্যাঁ, সেগুলো আমি তোমাকে বলবো, সেগুলো আছে তোমার অনোমটোপইয়া বললাম, অ্যালিটারেশন বললাম, সাউন্ডের ওপর যেগুলো রয়েছে। ঠিক আছে, তো হ্যাঁ, ইমাজিনেশন মানে তোমরা জানো পার্সোনিফিকেশন, যেটা কল্পনা করে ফুলেরা হাসছে, গাছেরা খেলছে, আকাশ কাঁদছে, সূর্য লাফালাফি করছে, সূর্যর গরম বেড়ে গেছে, আজকাল বিরাট অ্যাটিটিউড দেখায়। এই যে তুমি এই যে মানুষের মতো করে যখন প্রাকৃতিক জিনিসগুলোকে কোয়ালিটি দেখাবে, তখন সেই জিনিসটাকে আমরা কি বলি? পার্সোনিফিকেশন। তাহলে আজকে আমাদের ক্লাসে কি করব আমরা? ফিগার বেসড অন সিমিলারিটি কতগুলো হয় আমরা লিস্টটা বানিয়ে নিই। তাহলে ফিগার বেসড অন সিমিলারিটি, ফিগার বেসড অন সিমিলারিটির মধ্যে কি কি আসছে? প্রথমেই যে জিনিসটা আসছে 1 নম্বরে সিমিলি। কি বললাম? সিমিলি মানে বাংলায় বলে উপমা। বোঝা গেল? সেকেন্ড যেটা আসছে দেখো 2 নম্বরে মেটাফোর। 3 নম্বরে যেটা পাবো অ্যালেগরি, 3 নম্বরে পাচ্ছি অ্যালেগরি। 4 নম্বরে প্যারাবেল, আর 5-এ আসছে ফেবেল।
ক্লিয়ার? এখন পর্যন্ত বোঝা যাচ্ছে তাহলে যে তাহলে সিমিলি, মেটাফোর, অ্যালিগরি, প্যারাবল, ফেবেল, এই নিয়ে হবে আমাদের পড়াশোনা। তাহলে প্রথমেই আমরা যাব সিমিলিতে। কাকে বলবো? হ্যাঁ, আমি একটা সেন্টেন্স লিখছি, একটা বিখ্যাত পোয়েট্রি, ঠিক আছে? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের ড্যাফোডিলস বলে একটা পোয়েট্রি আছে। সেই ড্যাফোডিলস পোয়েট্রির প্রথম লাইনটাই আমি তোমাদের আজকে কোট করছি, ঠিক আছে? আমি লিখছি, আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড। লিখলাম। ভেবে দেখো, এই ওয়ান্ডার্ড মানে কি? ঘুরে বেড়ানো। এমলেসলি কোথাও কোনো দিকে কোথাও কোনো জায়গায় ঘুরে বেড়ানোকে কি বলা হয়? ওয়ান্ডার। বলছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, মানে আমি মেঘের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে ফিগার অফ স্পিচটা আমি ইউজ করলাম, এই ফিগার অফ স্পিচটা আমি ইউজ করলাম, কোন দুটো জিনিসের মধ্যে তুলনা হবে? দুটো টোটালি নন সিমিলার, মানে টোটালি আলাদা। এখানে কে বলছে আমি মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম, কার কার সঙ্গে তুলনা হচ্ছে? আমি আর মেঘ। হ্যাঁ, আমি তাহলে হচ্ছে একটা পার্সন, আর মেঘ তো আর পার্সন নয়, মেঘটা একটা উড়ে বেড়ানো বস্তু, অবজেক্ট, ঠিক? তাহলে একটা ব্যক্তি নিশ্চয়ই মেঘ হতে পারে না, নাম যদি মেঘ রেখে দাও তাহলে আলাদা ব্যাপার। তো এবার হ্যাঁ, মেঘ, বাদল, বর্ষা, বাঙালি যা দেখে তাই নাম রেখে দেয়। তো সেটাই বলছি যে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, আমি মেঘের মতো ঘুরে বেড়াচ্ছিলাম। মেঘ কি হয়? যেদিকে হাওয়া দেয় সেদিকেই উড়ে চলে যায়, এমলেসলি। মেঘের কোনো টার্গেট থাকে যে ভাই তুই আবার শ্রীলঙ্কা চলে যাই, তোর ডিউটি ওখানে আছে? থাকে না। তাহলে একটা কথা বোঝা যাচ্ছে যে এই ক্লাউড মানে মেঘ এমলেসলি ঘুরে বেড়ায়, আমিও এমলেসলি ঘুরে বেড়াচ্ছিলাম। এই যে এক্সপ্লিসিট ওয়ে, এক্সপ্লিসিট ওয়ে মানে জানো? ওপেন ওয়েতে, খোলাখুলিভাবে তুলনা হবে। তুলনাটা হবে ডিরেক্ট। এক্সপ্লিসিট ওয়ে কথাটা মানে হচ্ছে ডিরেক্ট ওয়েতে তুলনা হবে। আর মেটাফোরে হবে দেখবে পরের দিকে ইমপ্লিসিট ওয়েতে, মানে হিডেন কম্প্যারিজন হবে। এখানে তাহলে তুলনাটা কিভাবে হবে? এক্সপ্লিসিট ওয়েতে তুলনা হবে। কি দিয়ে? দুটো ওয়ার্ড থাকবে সিমিলিতে সবসময়। এই যে অ্যাজ ওয়ার্ডটা দেখছো তুলনা করতে গিয়ে, মেঘ আর আমার মধ্যে তুলনা হচ্ছে একটা অ্যাজ ওয়ার্ড দিয়ে, ঠিক আছে? অ্যাজ ওয়ার্ড দিয়ে। বা কোনো কোনো সেন্টেন্সে তুমি লাইক ওয়ার্ডটাও পাবে, মানে মতো, কোনো কিছুর মতো, পাতি বাংলায় কোনো কিছুর মতো যদি বোঝো তাহলেই তোমাকে বুঝে নিতে হবে যে এটা একটা সিমিলি। কোনো কিছুর মতো, এর মতো, ওর মতো, যখনই মতো দেখানো হবে তখনই তোমার দেখানো হবে সিমিলি বলে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। সিমিলি মানে কম্প্যারিজন হবে, ডিরেক্ট কম্প্যারিজন, দুটো টোটালি আলাদা অবজেক্টের মধ্যে যখন কম্প্যারিজন হবে, কম্পেয়ার করা হবে, সেই জিনিসটাকে আমরা বলবো কি? সিমিলি। একটা তোমাদের এক্সাম্পল আরও লেখাচ্ছি, আর একটা এক্সাম্পল লেখাচ্ছি তোমাদের, দেখো তাহলে এখানে প্রপার ডেফিনেশনটা পাবে। আওয়ার্স হিভ লাইক সি ওয়েভস। এটার মানে কি বলো তো? এই সেন্টেন্সটা যে লিখলাম, আওয়ার্স হিভ লাইক সি ওয়েভস, এই কথাটা মানে কি? এই যে হিভ ওয়ার্ডটার মানে কি? দ্রুত চলে যায়, হ্যাঁ, সময় চলে যায়। শেক্সপিয়ার বলেছিল না, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আরে এর বাংলাও একটা মানে এর একটা কথা আছে, এরকম একটা কথা আছে, সময় চলে যায় নদীর স্রোতের ন্যায়, এরকম একটা বলে, সময় পেরিয়ে যায় নদীর স্রোতের ন্যায় টাইপের কিছু একটা কথা আছে। তো এই যে জিনিসটা সময় চলে যায়, সময়ের সাথে তুলনা করছে কি? নদীর স্রোতের। দেখো ন্যায়, ন্যায় মানে কি? মতো। নদীর স্রোতের ন্যায় মানে নদীর স্রোতের মতো সময় পেরিয়ে যায়। এই জিনিসটা, এই যে
কথাগুলো আমরা পাচ্ছি। তাহলে এখানে আমরা বুঝে নেব যে এটা একটা সিমিলি, কারণ তোমাদের কি ফিচার থেকে বলেছি না, এই যে লাইক ওয়ার্ডটা দেখো এখানে রয়ে গেছে, এই লাইকটা দেখি বোঝা যাচ্ছে, মানে সি ওয়েভসের সঙ্গে আওয়ার্সকে কম্পেয়ার করছে, কানেক্ট করছে কে, লাইক দিয়ে কানেক্ট হচ্ছে। তাহলে এরকম ধরো একটা সেন্টেন্স তোমাদের দিয়ে দিল, যে তোমরা বলেছে যে চলো এটার আনসার লেখো, হোয়াট কাইন্ড অফ ফিগার অফ স্পিচ ইজ দিস, বা আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। কোয়েশ্চেন দিল পরীক্ষায়, তোমরা কি লিখবে? প্রথমেই আনসারে তোমরা এইভাবে লিখবে, আনসার লিখবে 3টে পয়েন্টে সবসময় ফিগার অফ স্পিচের আনসার লিখতে হয়। প্রথমে হচ্ছে আইডেন্টিফিকেশন, সেকেন্ড পয়েন্টে আমরা লিখব এক্সপ্লেনেশন, এটা পরীক্ষার জন্য সেকেন্ড পয়েন্টে লিখব এক্সপ্লেনেশন, থার্ড পয়েন্টে আসবো কনক্লুশন। আইডেন্টিফিকেশন মানে কি, চিহ্নিতকরণ বাংলায় বলে, চিহ্ন মানে খুঁজে বের করা, যে এটা এটা কি টাইপের ফিগার অফ স্পিচ আমাকে খুঁজে বের করতে হবে। সেকেন্ডে বলছে এক্সপ্লেনেশন, এক্সপ্লেনেশন মানে এক্সপ্লেন করা, আর শেষে আসছে কনক্লুশন। এই তিনটে দিয়ে আমরা যে কোনো ফিগার অফ স্পিচকে আমরা আইডেন্টিফাই করব। বোঝা গেছে? তাহলে আইডেন্টিফাই করতে গেলে আমাকে প্রথমেই কি লিখতে হবে? মনে করো তুমি সেন্টেন্সটা চিনলে যে এটা একটা সেন্টেন্স দিয়েছে, এই সেন্টেন্সটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে প্রথমেই এভাবে লিখবে, দিস ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ সিমিলি। দিস ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ সিমিলি, এটা প্রথমেই তোমাদেরকে লিখে নিতে হবে। যে বা এভাবে লিখতে পারবে, দ্য অ্যাবাভ মেনশনড সেন্টেন্স ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ সিমিলি। উপরের উল্লেখ করা সেন্টেন্সটা একদম একটা সিমিলির এক্সাম্পল। আমার আইডেন্টিফিকেশন কমপ্লিট, ডান আইডেন্টিফিকেশন। ওকে, তারপরে দেখো আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হচ্ছে, যে কেন আমি এটাকে সিমিলি বলে ক্লেম করলাম। এটাকে অনেক ক্ষেত্রে ডেফিনেশনও বলতে পারো। এই যে জিনিসটা তোমার আইডেন্টিফিকেশন করছি, এই যে আইডেন্টিফাই করছি ফিগার অফ স্পিচটার এই জিনিসটাকে, তাহলে আমাদেরকে লিখতে হবে এখানে যে সিমিলি জিনিসটা কি ছিল। আইডেন্টিফিকেশন হয়ে গেল, তারপর ডেফিনেশনটা কি, এ সিমিলি is the explicit statement, statement মানে বক্তব্য। তাহলে a simile is the explicit statement of similarity existing between, এক্সিস্টিং কথাটা মানে কি, বিদ্যমান থাকা কোনো কিছুর মধ্যে, কোনো কিছুর মধ্যে প্রেজেন্ট থাকা, সেটাকে এক্সিস্টিং বলে। বিটুইন টু ডিফারেন্ট থিংস। ওকে, তাহলে এ সিমিলি ইজ দ্য এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ সিমিলারিটি এক্সিস্টিং বিটুইন টু ডিফারেন্ট থিংস, মানে টোটাল দুটো ডিফারেন্ট জিনিসের মধ্যে একটা সিমিলারিটি যদি পাওয়া যায় তখন সেটাকে আমরা সিমিলি বলেই চালাবো। ঠিক, এবার আমরা যে সেন্টেন্সটা লিখেছিলাম কি বললাম, সেই সেন্টেন্সটা আওয়ার্স হিপস লাইক সি ওয়েভস, এটাকে তাহলে আমরা সিমিলি কেন বলবো? কনক্লুশনে আসতে হবে আমাদের। মানে আমি প্রথমে প্রুভ করলাম যে এটা একটা সিমিলি, তারপর সিমিলি কাকে বলে প্রুভ করলাম, তাহলে এই সেন্টেন্সে কোথায় সিমিলি লুকিয়ে আছে সেটাকে লিখতে হবে আমাদের পরীক্ষায়। হেয়ার ইন দ্য গিভেন এক্সাম্পল, এখানটা তোমরা এই যে আনসারটা, সিমিলির আনসারটা, এইটাই প্রত্যেকটাই লিখতে পারো। প্রত্যেকটা সিমিলিতে প্রথমটা তো হবে, দ্বিতীয়টাও হবে, তৃতীয়টা যেটা থার্ড কনক্লুশনে কি করে তোমরা আনসারটা লিখবে আমি বলে দিচ্ছি। হেয়ার ইন দ্য গিভেন এক্সাম্পল, দুটোর মধ্যে তুলনা হচ্ছে, একটা হচ্ছে প্রথমে আওয়ার্স অ্যান্ড দু নম্বর তুলনা কি ছিল, সি ওয়েভস। Two different things are compared on the point of similarity, দিয়ে ফুল স্টপ দিয়ে দেবে, দিয়ে লিখবে the simile is introduced
মানে পরিচয় করানো হয়েছে। কিভাবে তুলনা করা, মানে আমাদেরকে পরিচয় করানো হলো উইথ দ্য ওয়ার্ড, কোটেশনের মধ্যে অ্যাজ, অ্যাজ ওয়ার্ডটা দিয়ে আমাদের কাছে সিমিলিটা বোঝানো হলো। ঠিক, তাহলে আমরা এখানটা একটু বলে নিলে তাহলে কেমন দাঁড়ালো দেখো। মানে প্রথমে বললাম দিস ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ সিমিলি। সেকেন্ড পয়েন্টে গেলাম এ সিমিলি ইজ দ্য এক্সপ্লিসিট স্টেটমেন্ট অফ সিমিলারিটি এক্সিস্টিং বিটুইন টু ডিফারেন্ট থিংস, মানে সিমিলি কাকে বলে লিখে দিলাম। তৃতীয়তে লিখলাম কি, হেয়ার ইন দ্য গিভেন সেন্টেন্স দ্য এক্সাম্পল hours and the sea waves, two different things are compared on the point of similarity, মানে এই যে hours আর sea waves কে point of similarity তে বোঝানো হয়েছে, আর এখানে the simile is introduced, সিমিলিটাকে বোঝানো হয়েছে আমাদেরকে with the word as। ও লাইক আছে না, সরি, তাহলে আমরা এটাকে লাইক করে নিলাম। তো লাইক বা as যেটাই থাকুক, এটাই হবে আনসার 5 মার্কসের এক্সাম্পলে, এটাই হবে আনসার পরীক্ষার খাতায়, বুঝতে পারলে। যাই দিক, ওই যে প্রথমে লিখেছিলাম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, ওটাও এভাবেই লিখতে হবে। এটা একটা সিমিলি, এটা এটার ডেফিনেশন হচ্ছে এটা, আর এটাকে হ্যাঁ তোমাকে তখন লিখতে হবে যে ওই সেন্টেন্সে আই অ্যান্ড দ্য ক্লাউডস টু ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার্ড ইন দ্য পয়েন্ট অফ সিমিলারিটি, দ্য সিমিলি ইজ ইন্ট্রোডিউসড উইথ দ্য অ্যাজ, ওয়ার্ড অ্যাজ। ঠিক আছে, বোঝা গেছে। আমাদের পরীক্ষার মানে সুবিধার্থে আমি সিমিলি আর মেটাফোরের এই ডেফিনেশনের মধ্যে খুব একটা বেশি ডিফারেন্স রাখছি না, কিন্তু এইভাবে আনসার লিখলে হয়তো তোমাদের মনে থেকে যাবে খুব, যে আমি ওটাও মুখস্থ করেছি, এটাও মুখস্থ করেছি। তাহলে আমি আগেরটা যেটা করেছি এটার মধ্যে দেখো একটা তাহলে এক্সাম্পল কেমন লিখছি। আমি যদি একটা কথা বলি, আমি বললাম যে বাচ্চাটা ফুলের মতো সুন্দর, তাহলে এটা সিমিলি হয়ে যায়, ঠিক। কিন্তু আমি যদি বলি বাচ্চাটা একটা লাল গোলাপ, কিন্তু দেখো মতো টতো কিছু বলিনি, তাহলে দেখো তুলনাটা কি দাঁড়াচ্ছে, একটা হিডেন কম্প্যারিজন হয়ে যাচ্ছে দেখো। আর লাইক বায়াস দিয়ে কিন্তু বলছি না তখন, ঠিক তো, যে বাচ্চাটা একটা লাল গোলাপ, তার মানে এখানে লাল গোলাপ আর বাচ্চা এক নয়, লাল গোলাপ আর বাচ্চা কিন্তু এক নয়, কিন্তু আমরা তুলনা করছি একটা হিডেন ওয়েতে, মানে লাল গোলাপ যেমন সুন্দর বাচ্চাটাও তেমন সুন্দর, ওদের দুজনার পয়েন্ট অফ সিমিলারিটি হচ্ছে সুন্দর, দুজনা দুটো জায়গায় মিলে যাচ্ছে কি বিউটিটা। ঠিক আছে, আমরা কপারের একটা লাইন আমরা লিখেছি, তো কি না, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। এটা মানে কি বলো তো, ভ্যারাইটি মানে কি বৈচিত্র্য, ভ্যারাইটি মানে বৈচিত্র্য, স্পাইস মানে মশলা, লাইফ জীবন, বৈচিত্র্য জীবনে মশলা আনে। কথাটা মানে কি, যেটা আমরা এনজয় করি, তাই তো, যেটা আমরা এনজয় করি সেই জিনিসটাকে তো আমরা মশালা বলি। তাহলে যখন এরকম দেখবে একটা কম্প্যারিজন হচ্ছে, এখানে দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন হয়েছে, কোনটা কোনটা বলো তো, ভ্যারাইটি আর লাইফ, এই দুটোকে কম্পেয়ার করা হয়েছে কিসের সঙ্গে, স্পাইস, মানে ভ্যারাইটিটা হচ্ছে স্পাইস, ভ্যারাইটি হয় বিভিন্ন ভ্যারাইটির হয়, আর লাইফের ভ্যারাইটি হচ্ছে স্পাইস। ঠিক আছে, এইভাবেই কম্পেয়ার করা হয়েছে দুটো সেন্টেন্সকে। তাহলে আমরা এখানে কিভাবে লিখব, আমরা একেবারেই লিখব দিস ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ মেটাফোর। প্রথমেই আমরা আইডেন্টিফিকেশন, আমাদের আনসারে বলেছি প্রথমে আইডেন্টিফাই করতে হবে, তাই আইডেন্টিফিকেশন আমরা লিখব দিস ইজ এ ক্লিয়ার ইনস্ট্যান্স অফ মেটাফোর। বোঝা গেছে। সেকেন্ড পয়েন্টে আমরা কি লিখব, এক্সপ্লানেশন বা ডেফিনেশন যেটা বলেছি। তাহলে ডেফিনেশনে আমরা কি করব, মেটাফোর কাকে বলে লিখব। আমরা বলেছিলাম ওখানে যে একটা এক্সপ্লিসিট ওয়েতে, মানে একদম ওপেন ওয়েতে তুলনা হয়, আর এখানে কি ইমপ্লিসিট ওয়েতে। আমি ডেফিনেশনটা সেম রেখেছি, মেটাফোরের ডেফিনেশন যাই হোক না কেন আমি এইভাবে তোমাদের জন্য লিখেছি পরীক্ষা সুবিধার্থে। আমি লিখেছি কি না, এ মেটাফোর ইজ দ্য ইমপ্লিসিট স্টেটমেন্ট, দেখো এক্সপ্লিসিটটা জাস্ট চেঞ্জ করে দিয়ে ইমপ্লিসিট স্টেটমেন্ট করে দিয়েছে। তাহলে মেটাফোর হচ্ছে একটা ইমপ্লিসিট স্টেটমেন্ট অফ সিমিলারিটি, মানে দুটো জিনিসের মধ্যে সিমিলারিটি থাকে
হ্যাঁ, দুটো জিনিসের মধ্যে কম্পেয়ার করছে, এক্সিস্টিং বিটুইন টু ডিফারেন্ট থিংস বা অবজেক্ট, দুটো ডিফারেন্ট অবজেক্টের মধ্যে থাকা একটা সিমিলারিটি খুঁজে বের করে যে ইমপ্লিসিট ওয়েতে, মানে গোপনভাবে, হ্যাঁ হিডেন ওয়েতে, সেটাকেই আমরা মেটাফোর বলে জানবো। ব্যাস, আমরা সেটার ডেফিনেশন ক্লিয়ার করে দিলাম। আমরা যদি এটা থেকে আনসারটা লিখি তাহলে কিভাবে লিখব? আমরা আনসারটা খুব সহজে লিখে নেব, প্রতিটা আনসার এভাবে সহজে লিখব। পরীক্ষার খাতায় আলাদা আলাদা করে ভাবার দরকার নেই, তুমি আনসার একটাই লিখবে, এক গাদা নয়, তাই আলাদা আলাদা করে উত্তর লেখার দরকার নেই, স্যার একটাই দেখবেন, তাই না? তাই তুমি যেটা মুখস্থ করবে সেটাই লিখে আসবে, আলাদা আলাদা করে চাপ বাড়িয়ে লাভ নেই। তাহলে আমরা এইটার এই যে এই লাইনটার এক্সপ্লেনেশন তো এখানটায় হবে কনক্লুশনে, যে আমার বক্তব্যের দাবিটা কি। তাহলে আমরা লিখতে পারি, হেয়ার ইন দ্য গিভেন এক্সাম্পল, এই যে আমরা উপরের যে এক্সাম্পল দিয়েছি এখানে দুটো ওয়ার্ড দেওয়া হয়েছিল, কি কি? একটা হচ্ছে ভ্যারাইটি অ্যান্ড কি লাইফ, টু ডিফারেন্ট থিংস, এভাবে লিখবে। হেয়ার দ্য ইন দ্য গিভেন এক্সাম্পল ভ্যারাইটি অ্যান্ড লাইফ, টু ডিফারেন্ট থিংস আর compared in an implicit way, হলো? তাহলে হেয়ার ইন দ্য গিভেন এক্সাম্পল ভ্যারাইটি অ্যান্ড লাইফ, টু ডিফারেন্ট থিংস আর কম্পেয়ার্ড ইন অ্যান ইমপ্লিসিট ওয়ে, একটা গোপনভাবে দুটোর মধ্যে তুলনাটা হয়েছে, লিখে ফেললাম। লেখার পরে আমরা এটাকে একটা মানে কিভাবে তুলনাটা হয়েছে সেটা তো আমাকে দেখাতে হবে, সেটা তো আমাকে লিখতেই হবে। তাই তোমরা এই জায়গাটা লেখো, তাহলে স্পাইস মানে কি? মশলা, আর মশলা মানে কি? স্পাইস কি করে আমাদের লাইফে? এনজয়মেন্ট এনে দেয়, আনন্দ এনে দেয়। তাহলে আমাদের লাইফের ভ্যারাইটিও তো তাহলে মানে ঘুরে বেড়ানো বৈচিত্র্য জীবন যেটা, সেটাও তো তাহলে আমাদের এনজয় এনে দেয়। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে তো? তাহলে আমি এটাকে এভাবেই বোঝাতে পারি, দ্য ইমপ্লায়েড সেন্স in this comparison implied sense in this comparison লিখলাম is as spice spice makes a food enjoyable হয়েছে, স্পাইস মেক্স আ ফুড এনজয়েবল। তেমনই এখানটা আমি ধরছে না, আর আমি ওপরটায় লিখছি। তাহলে এখানে বলছে কি না, স্পাইস যেমন একটা খাবারকে এনজয়েবল বানিয়ে দেয়, তেমনই সো ডাজ ভ্যারাইটি, তাই ভ্যারাইটিও আমাদের সেরকম করে। কি করে? ভ্যারাইটি টু মেক লাইফ এনজয়েবল, এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের দেখো হিডেন যে কম্পারিজন হয়েছে সেটা তো আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দুটো জিনিসের মধ্যে হিডেন কম্পারিজন হয়েছে। যেহেতু সিমিলিতে কি ছিল, ডাইরেক্ট কম্পারিজন, তাই বোঝানোর কিছু ছিল না, লাইক দিয়ে যোগ করা হয়েছে লিখে দিলাম, কিন্তু এখানে তো বোঝাতে হবে একটা সেন্টেন্সে। তাহলে সেই সেন্টেন্সটা আমরা কি লিখলাম? দ্য ইমপ্লাইড সেন্স ইন দিস কম্পারিজন ইজ অ্যাজ স্পাইস মেক্স এ ফুড এনজয়েবল, সো ডাজ ভ্যারাইটি টু মেক লাইফ এনজয়েবল। মানে ভ্যারাইটিও আমাদের জীবনে এরকমই একটা এনজয়েবল, আনন্দ এনে দেয়। তাই এই লাইনটা বলা হয়েছে ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝে গেছো। কোনো প্রবলেম থাকলে বলতে পারবে, কোনো প্রবলেম থাকলে বলবে।